আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিএনপি মিডিয়া সেল কর্তৃক আয়োজিত নিয়মিত টক শো ফোকাল পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি সাইদ খান। দর্শক, হাঁটি হাঁটি পাপা করে বিএনপি মিডিয়া সেল আয়োজিত এই ফোকাল পয়েন্ট শততম পর্বে আজকে পা দিল। 100তম পর্বে বিএনপি মিডিয়া সেল আয়োজিত এই ফোকাল পয়েন্ট চেষ্টা করেছে সাধারণ মানুষের কথা তুলে ধরবার জন্য, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবার চেষ্টা করেছে। আশা করি আপনাদের প্রত্যাশা আমরা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের এই ফোকাল পয়েন্ট, আজকে যে বিশেষ এপিসোড, এই এপিসোডে আমরা আলোচনা করব ডামি নির্বাচন, যে নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং তৃণমূলে নীরব অসহযোগ। আজকে প্রথম পর্ব। আর এই প্রথম পর্বে আমাদের সাথে আলোচনা করবার জন্য সরাসরি সংযুক্ত আছেন জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাই, সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি। আছেন কুতুবুদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি। আজকের আলোচনায় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে গত 7 জানুয়ারি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে বর্তমান ক্ষমতাসীন সরকার নিজেরা ক্ষমতায় থেকে একতরফা ভাবে একটি নির্বাচন তুলে নিয়েছে, যে নির্বাচনে গণতন্ত্রকামী সারা বিশ্ব আহ্বান জানিয়েছিল দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবার জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন দেওয়ার জন্য। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশ পথ হারাবে না, গণতন্ত্রের পথেই এগোবে। কিন্তু সাধারণ মানুষের এই চাওয়া পাওয়া এবং আগ্রহকে উপেক্ষা করে একতরফা ভাবে 7 জানুয়ারি একটি নির্বাচন হয়ে গেল। আপনারা দেখেছেন এই নির্বাচনে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল গত 2 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে গেছে, এবং সাধারণ মানুষকে তারা আহ্বান জানিয়েছিলেন যে এই একতরফা ডামি নির্বাচনকে না বলে দেওয়ার জন্য। জনগণ আপনাদের আহ্বানে সাড়া দিয়েছে, এবং আমরা 7 তারিখ সারা দিন দেখেছি দেশের খোদ রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবগুলো ভোট কেন্দ্র প্রায় ভোটার শূন্য ছিল। এবং এই নির্বাচনে আরেকটি জিনিস সেটি হচ্ছে যে বর্তমান ক্ষমতাসীন দল তারা নিজেরা নৌকার প্রার্থী দিয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং এর বাইরে দুই একটি রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছে, যে রাজনৈতিক দলের মনোনয়নগুলোও কিন্তু এই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা ঠিক করে দিয়েছেন কে কোথায় নির্বাচন করবেন। এমন বাস্তবতায় সাধারণ মানুষ কিন্তু হতাশ না। সাধারণ মানুষ এর পরেও বিএনপির ছায়াতলে, বিএনপির নেতৃত্বে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, এবং সাধারণ মানুষ বিশ্বাস করে আপনাদের আন্দোলনের হাত ধরেই সাধারণ মানুষের চাওয়া পাওয়া পূর্ণতা পাবে। যার প্রথমেই আমি জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে গত 7 জানুয়ারি যে একতরফা ডামি নির্বাচন গেল, আপনার এলাকার সাধারণ মানুষ আপনাদের যে আহ্বান ছিল, যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কতটা সাড়া দিয়েছে, এবং এই সাধারণ মানুষ যারা ভোট বর্জন করেছে তাদেরকে সাথে নিয়ে আগামীর আন্দোলন সুন্দর বাংলাদেশের প্রত্যয়টা আপনারা কিভাবে তাদেরকে ব্যক্ত করছেন, এবং এই সাধারণ ভোটারদেরকে তো নিশ্চয়ই আপনারা ধন্যবাদ দিয়েছেন, এখনো দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি? জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাই। ধন্যবাদ আপনাকে এবং মিডিয়া সেলের আজকে 100তম এপিসোড। আপনারা জনগণ এবং দেশের পক্ষে কষ্ট করে এই এপিসোড 100তম এপিসোডে নিয়ে আসছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে, আপনার মাধ্যমে মিডিয়া সেলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। যে প্রসঙ্গটি আপনি বলেছেন, বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, এরকম একটি, এবং সেই ভোটাধিকার অনুযায়ী ফলাফল হবে, সেই অনুযায়ী সরকার গঠিত হবে, সে যেই হোক না কেন। এরকম একটি পরিস্থিতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মহোদয় জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই আন্দোলন
দীর্ঘদিন ধরে চলছে। এবং আপনারা জানেন যে এই আন্দোলন বিভাগে, জেলায়, উপজেলায় এবং ইউনিয়ন পর্যন্ত আমরা জনগণকে সাথে নিয়ে সারা বাংলাদেশ এই আন্দোলন আমরা চালিয়েছি। এবং এই আন্দোলন চালাতে গিয়ে 16 জন নেতা কর্মী জীবন দিয়েছেন। হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী মামলায় আবদ্ধ হয়েছেন এবং তারা আহত হয়েছেন, কারাবন্দী আছেন। আমাদের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটি এবং জেলা এবং সব পর্যায়ের নেতৃবৃন্দরা এখনো অন্যায়ভাবে তাদেরকে কারাবন্দী করে রেখেছে। এই সকল আয়োজনই ছিল যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়। কারণ তারা জানে যে, সারা দেশের মানুষও জানে যে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ এই অবৈধ এবং বর্বর শাসকদের বিপক্ষে রায় দিবে। সুতরাং এই 7 তারিখের নির্বাচন আসলে কোনো নির্বাচন বললে নির্বাচনকে অপমান করা হবে। সারা দেশের মানুষ, জনগণ এবং কেবলমাত্র বিএনপি নয়, বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, 63টি রাজনৈতিক দল, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ সকলেই চেয়েছিল যে তাদের ভোট তারা নিজেরা দিবেন। এবং আমরা লড়াই করছিলাম যে জনগণের ভোটাধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার যে লড়াই, যেই লড়াইয়ে জনগণ ভোটাধিকার পেয়ে তাদের স্বাধীনভাবে তাদের ভোটার প্রয়োগ করবেন। এবং আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছিলাম। এবং আমরা লক্ষ্য করেছি যে, আমরা মনে করেছি সারা দেশের মানুষ, এবং আমরা এখনো মনে করি এটা একটি মহান মুক্তিযুদ্ধের মতো, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আবার বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার যে লড়াই। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা দেখলাম যে 28 তারিখ ঢাকায় মহাসমাবেশের সময় আমরা সকলে নিজেরাই উপস্থিত ছিলাম এবং অন্যায়ভাবে এই জনসভাকে পণ্ড করে দেওয়া হয়েছে। আমরা নিজেরা ছিলাম, কুতুব ভাইয়েরা সবাই ছিলেন। তারপরে আমরা ওইখানকার উপস্থিত নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, জনগণকে ধন্যবাদ জানাই। 2 থেকে 2.5 ঘন্টা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারার পরেও জনগণ ওইখানে লড়াই করেছে এবং অত্যন্ত পূর্ব পরিকল্পিত ভাবে এই লক্ষ লক্ষ জনগণের এই সভাকে পণ্ড করে দিয়েছে যাতে দেশের মানুষ এই আন্দোলনের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে না পারে। পরবর্তীতে তারা আমাদের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অনেক সদস্যকে তারা গ্রেফতার করেছে এবং ঢাকা মহানগর এবং বাংলাদেশের সকল জেলায়, সকল উপজেলা থেকে নেতা কর্মীদের গ্রেফতার করে জেলে আবদ্ধ রেখেছে এবং অনেককে নির্মমভাবে নির্যাতন পর্যন্ত করেছে। এর প্রেক্ষিতে সারা দেশের মানুষ ছিল এই তথাকথিত ডামি প্রহসনের বিপক্ষে। 7 তারিখের এই প্রহসনের বিপক্ষে ছিল সারা দেশের মানুষ। আমরা সারা দেশের জনগণকে আমরা ধন্যবাদ জানাই, দলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যে গতকালকে এবং গত পরশুদিন আমরা এই ব্যাপারে সারা দেশে আমরা লিফলেট বিলি করেছি। 7 তারিখের নির্বাচন তো কোনো নির্বাচনই নয়। এবং এত বেশি নির্লজ্জভাবে তারা নিজেদের দলের প্রার্থীদের, নিজেদের দলের লোকদেরকে তাদের দলের প্রার্থীর বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। এটা এ ধরনের হাস্যকর এবং উদ্ভট দেউলিয়াতের কোন সীমায় গেলে তারা 7 তারিখের মতো একটা নির্বাচনের আয়োজন করেছিল এবং কেউ এখানে অংশগ্রহণ না করায় তারা নিজেদের যে সমস্ত প্রার্থীকে তারা নমিনেশন দেয় নাই, সেই সমস্ত প্রার্থীদেরকে তারা নমিনেশন দিয়েছে। আরো উল্লেখযোগ্য যে তারা জাতীয় পার্টি, যেটা আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্ক, এই কলঙ্কের লোকেরা তাদের বেশ কিছু আসনে
আওয়ামী লীগের প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং এই অংশগ্রহণকারী দলটির মহাসচিব তার পোস্টারে লিখেছেন যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সুতরাং এই মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে অনেক ইতিহাস আছে, এই বাংলাদেশের গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, সেরকম একটি ভাই দেশে দেখতে পাচ্ছি কিনা, আমি দেখতে পাচ্ছি পরিস্থিতি, না, আপনার ক্যামেরাটি মনে হয় অফ হয়ে গেছে। এরকম হ্যাঁ, একটি পরিবেশে এরকম একটি পরিবেশে আসলে 7 তারিখের নির্বাচনকে আমরা নির্বাচন বলবো না। জনগণের প্রতিক্রিয়া ব্যাপক, যে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এমনকি যে সমস্ত লোকজন এই নৌকা এবং স্বতন্ত্রের পক্ষে খাটছেন, স্পষ্টতই বলা যায় তাদের বাড়ির লোকজনদেরকেও তারা আহ ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেনি। 7 তারিখের এই নির্বাচন যে কত বড় প্রহসন আমরা অফিসিয়ালিও দেখেছি। এই তথাকথিত আউয়াল ভাই সাহেব। এখানে জানবার আগ্রহ আছে, সেটি হচ্ছে যে আহ, সাধারণ জনগণ চায়নি ভোট দিতে, এবং সাধারণ জনগণের উপরে কিন্তু নানান ধরনের হুমকি ধামকি চাপ ছিল। আপনারা দেখেছেন একেবারে প্রত্যক্ষভাবে, গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়েছিল। কিন্তু সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা নিয়ে তারা বর্জন করেছে। সেই সাধারণ মানুষের প্রত্যাশা আপনারা কতদূর পূরণ করবার জন্য সচেষ্ট আছেন, এবং সেটি পূরণের জন্য আপনি বিশেষ করে আপনার সুনামগঞ্জের সাধারণ মানুষ যারা ভোট বর্জন করেছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য, ধন্যবাদ তো দিলেন, তাদেরকে নিয়ে সামনে কিভাবে আগাবেন এবং কত দ্রুত সময়ের মধ্যে বা কি কোন পদ্ধতিতে তাদেরকে তাদের প্রত্যাশা পূরণ করাবেন? আহ, ধন্যবাদ আপনাকে। আমরা উল্লেখ করেছি যে বাংলাদেশের জনগণ তার ভোটাধিকার হারিয়েছে। নতুন প্রজন্মের ভোটাররা 3বার ভোট দিতে পারলো না। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নাই। এখানে বিচার বিভাগকে কার্যত দলীয়করণ করা হয়েছে, নির্যাতন নিপীড়ন। এবং আমাদের এই আন্দোলনে, এই যে ইদানিংকার আন্দোলনের সুনামগঞ্জ জেলার অনেক নেতাকর্মী আহত হয়েছেন। বাপ্পি নামক যুব দলের এক নেতা চোখ হারিয়েছেন। এই ত্যাগ তিতিক্ষা কিসের জন্য? বাংলাদেশের জনগণকে আবার বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বলেছি যে টেক ব্যাক বাংলাদেশ। সুতরাং এরকম একটি পরিস্থিতি, এটা একটি জনগণের যুদ্ধ। আমরা মনে করি এই জনগণের এই যুদ্ধ একটি মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে এই বাংলাদেশকে আবার বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেওয়া। আমরা মনে করি, আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। গতকালকে আমি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা একটি এলাকায় লিফলেট বন্টন করতে গিয়েছিলাম। আমি হতবাক হয়েছি, শত শত মানুষ যে যারা এই বইটা অংশগ্রহণ করেন নাই, তারা এখনো আগামীতেও এই অধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকবেন। আমরা আমাদের পক্ষে বলছি যে আমরা এই লড়াই সংগ্রাম কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত আমরা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। বলতে হয়, আমি তো একটা উদাহরণ দিলাম, কালকে আমি একটা প্রত্যন্ত অঞ্চলের একটা উপজেলাতে লিফলেট বিলি করতে গেছিলাম। শত শত মানুষ, বয়োবৃদ্ধ মানুষ থেকে যুবক, ছাত্র, তারা সবাই মনোবলে উদ্দীপ্ত এবং আমাদেরকে বলছেন যে এই লড়াই চালিয়ে যান আপনারা, ইনশাআল্লাহ অবশ্যই আমরা জয়ী হব। আমি উল্লেখ করতে চাই যে একটি এরুয়াখায় একটি বাজারে শতবর্ষে 100 বছরের একজন বৃদ্ধ, তিনিও 7 তারিখের নির্বাচনে কেউ যাতে না যায় সেই জন্য মাঠে ছিলেন, এবং গতকালকে আমার সাথে দেখা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই যুদ্ধ চলছে, চলবে, এবং সারা দেশের মানুষকে আমরা বলতে চাই যে অবশ্যই এই সংগ্রামে অধিকাংশ বিজয়ী অর্জন করা হয়েছে। সারা দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছি, এবং আমরা ভোট থেকে বিরত রাখতে পেরেছি, এবং আমরা এইভাবেই সবাই উৎসাহিত থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। লড়াই চলবে বাংলাদেশের জনগণকে বাংলাদেশ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত। আমরা মনে করি এটি আরেকটি মহান মুক্তিযুদ্ধ। জি, জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আবারও আপনার সাথে আসবো আমরা। ইয়ে, আহ, কুতুবুদ্দিন আহমেদ ভাই, আপনি তো মিলন ভাইয়ের দীর্ঘ বেশ
আহ, একেবারে টু দি পয়েন্টে আলোচনা করলেন না বেশ কয়েকটি বিষয়ে। সাধারণ মানুষ ভোট বর্জন করেছে আসলে। আপনাদের ডাকেই তো সাধারণ মানুষ সাড়া দিয়েছে, কিন্তু আহ সাধারণ মানুষেরও কিন্তু নানান ধরনের হতাশা থাকতে পারে, তাই না? তার স্বপ্ন ছিল, বিএনপির কাছে একটা স্বপ্ন নিয়েই তো মানুষ বিএনপি এসেছে। আপনি আসলে আপনার মূল্যায়ন 7 তারিখের আগে থেকে 7 তারিখের ভোট এবং সময়, এই সাধারণ মানুষগুলো যে আপনাদেরকে নিরঙ্কুশ ভাবে সমর্থন দিল, আপনাদের আহ্বানে সাড়া দিল, তাদের এই যে ত্যাগ বা এই কন্ট্রিবিউশন, এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার এলাকার যে সাধারণ মানুষগুলো ত্যাগ করলো বা কন্ট্রিবিউট করলো, অংশগ্রহণ করলো আপনার আন্দোলনে, তাদের প্রতি আপনি কিভাবে তাদের এই ত্যাগকে মূল্যায়ন করবেন, জনাব কুতুবুদ্দিন আহমেদ? জি, ধন্যবাদ আপনাকে। শোনা যায় না? প্লিজ। জি, প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, গত 5 তারিখে এই আয়োজনে আসলে আমার সম্পৃক্ত থাকার কথা ছিল। আমি খুবই দুঃখিত যে ওই দিন একটা দলীয় কর্মসূচিতে এমন ভাবে আমি এনগেজ ছিলাম যে আসলে ওই দিন অংশ নিতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমেই আজকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আপনার এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিচ্ছি। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে দীর্ঘ 5 মাস হসপিটালে চিকিৎসাধীন থাকার পরে কিছুটা সুস্থ হয়ে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খবরে দেখলাম যে উনি বাসায় ফিরছেন। আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই যে এই কিছুটা অসুস্থ থেকে দ্রুত তার পরিপূর্ণ রোগ মুক্ত হয়ে উনি জীবন যাপন করুক, আল্লাহর কাছে এই ফরিয়াদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শুরু করতে চাই। তা আপনি যে প্রসঙ্গগুলা উত্থাপন করলেন, নির্বাচন পূর্ব, নির্বাচন পরবর্তীকালের বিষয়গুলো এখন মানুষ কিভাবে দেখছে বা আমরা কি করতে চাই, হ্যান এইসব বিষয়টাই মূলত আপনি জানতে চান। দেখেন, জনগণের প্রত্যাশা তো ছিল ব্যাপক। 14 সালে যখন আমরা নির্বাচন বর্জন করলাম, তখন থেকেই কিন্তু জন আকাঙ্ক্ষা ছিল যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না, সুষ্ঠু হয় না। এই কারণে একটা দল নিরপেক্ষ সরকার দরকার। আমরা সেই আন্দোলন কিন্তু তীব্র বেগে আমরা সেই আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা হয়তো সাফল্য পাইনি। কিন্তু একটা বিষয়ে সাফল্য তখন ছিল যে সেবারের নির্বাচনও কিন্তু এই দেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কিন্তু বর্জন করেছিল। এবং সেই কথিত আছে যে কুত্তা মার্কানি, সরি একটু শব্দটা হয়তো শ্রুতি মধুর না, তবু বলতে বাধ্য হলাম যে এই আখ্যায়িত মানুষ করে। তারপরে দীর্ঘ সময় তারা বিনা ভোটারের উপস্থিতিতে বিনা ভোটে 154টা আসন আগেই দখল করে তারা বিজয়ী হয়ে সবকিছু করলো। এরপরের থেকেই নির্বাচন, গণতন্ত্র, অধিকার ফেরানোর লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অব্যাহতভাবে করে আসছে। 18 সালের নির্বাচনে এসে জন আকাঙ্ক্ষায় চাচ্ছিল যে আমরা একটা টেস্ট করি, আসলে আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে, ভালো হবে, গ্রহণযোগ্য হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই নির্বাচনের আয়োজনটাকে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম এবং আমরা অংশও নিয়েছিলাম। পরবর্তীকালে সেই নির্বাচনের ইতিহাস কি হয়েছে এটা আপনারা সবাই জানেন, এই প্রসঙ্গ উত্থাপন করে আমি সময় ক্ষেপণ করব না। কিন্তু ওই নির্বাচনের পরের যে সরকারটা আসলো, রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে, আমাদের একটু ইয়ে ছিল, দুর্বলতা, যে আমাদের ওই নির্বাচনে যেহেতু আমরা অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের কয়েকজন মাননীয় সংসদ সদস্য ওই পার্লামেন্টে ছিলেন, তার সঙ্গত কারণেই ওই নির্বাচনের অস্বীকার করার মতন অবস্থান আমাদের নৈতিক কারণেই একটু দুর্বল ছিল। তো আজকে কিন্তু আমরা এই নৈতিক দিক দিয়ে পরিপূর্ণ সফল, এই কারণে যে আমরা প্রথম থেকে বলে এসেছি এই নির্বাচন আওয়ামী লীগের সরকারের অধীনে সুষ্ঠু হতে পারে না, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। তাদের সাজানো প্রশাসন, সাজানো ব্যবস্থাপনা, ফ্যাসিবাদে কায়দায় দীর্ঘদিন শাসন করে শত শত হাজার হাজার নেতাকর্মী গুম খুন
মামলা মোকদ্দমা দিয়ে যে এক পেশে করে রেখে একটা মানে একেবারে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে একটা নির্বাচন দিয়ে তারা আবারও বিজয় হতে চায়। এইবার সৌভাগ্য দেখেন যে আমরা যে আন্দোলনটা দীর্ঘদিন করেছি, এই আন্দোলনে এইবার কিন্তু শুধু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা না, অসংখ্য রাজনৈতিক গণতান্ত্রিক দল আমাদের এই আন্দোলনের সাথে শরিক হয়েছে। দেশের মানুষ বুঝতে পেরেছে, আন্তর্জাতিক মহলও অনুভব করেছে, যেটা আগে তারা অতটা গুরুত্ব দিত না, এইবার টের পেয়েছে যে না, এই নির্বাচন এইভাবে সরকারের আন্ডারে, এই ফ্যাসিবাদী সরকারের আন্ডারে সফল হতে পারে না। এই কারণে তাদের আন্তর্জাতিক জাতীয় সর্বমহলের, এই দেশের সিভিল সোসাইটি বলেন আর অন্যান্য রাজনৈতিক সংগঠন বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই কিন্তু প্রথম থেকে বলে আসছিল যে এই নির্বাচন এইভাবে হতে পারে না, একটা দল নিরপেক্ষ ব্যবস্থাপনার আন্ডারে একটা ভোট হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সমস্ত রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশ নিক, জনগণ নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ফ্যাসিস্ট একদলীয় স্বৈরাচারী এই হাসিনা সরকার জনগণের সেই কথা, রাজনৈতিক দলগুলোর, আন্তর্জাতিক মহলের এই দাবি উপেক্ষা করে একেবারে বল প্রয়োগ করে তাদের একটা সাজানো ব্যবস্থাপনার মধ্যে নির্বাচনটা করলো। আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম ভোটের আগে, শেষ পর্যায়ে এসে আমরা বলেছিলাম যে এইরকম একটা নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষ গ্রহণ করতে পারে না, এবং এই নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। এই নির্বাচনে ভোট দেওয়া, অংশ নেওয়া বা সমর্থন করা কোনোটাই কোনো দেশপ্রেমিক নাগরিকের কাম্য হতে পারে না। আমাদের এই দাবি, আমরা অসংখ্য ক্যাম্পিং করেছি, জনসংযোগ করেছি, মানুষকে সচেতন করেছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে যে আমাদের সেই কথা মানুষ শুনেছে, এবং কেউ ভোট সেন্টারে, অধিকাংশ এদেশের সিংহভাগ জনগোষ্ঠী ভোট দিতে যায়নি। এখন বিভিন্ন প্রচার করা হচ্ছে, ওই আপনার ড্যামি, ওই যে কথাটা বলে, ড্যামি নির্বাচন, ড্যামি প্রার্থী, ডামি দল, ডামি নির্বাচন কমিশন, ডামি সরকার, ডামি ব্যবস্থাপনা, ওই রকম কিছু কিছু ডামি আপনার ওই পর্যবেক্ষক, ডামি সাংবাদিক, এইসব লবি টবি নিয়ে এসে বলার চেষ্টা করা হচ্ছে যে না, নির্বাচন সুন্দর হয়েছে। এবং প্রধানমন্ত্রী, এই অবৈধ প্রধানমন্ত্রী দাবি করছে বাংলাদেশের ইতিহাসে নাকি এই নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অবশ্যই ওনার দৃষ্টিতে কোন স্বর্ণাক্ষরের কথা উনি বলছে তা উনি ভালো জানেন, কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে রকম একটি জঘন্য ব্যবস্থাপনা, জঘন্য দৃষ্টিভঙ্গি, এবং একেবারে দেশটাকে একটা মানে সংকটের চরমতম পর্যায়ে নিয়ে যাওয়ার এই ব্যবস্থা, এই নির্বাচন আসলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জাতির ইতিহাসে কলঙ্কিত হিসাবে আর কি। যাই হোক, এখন যে কথাটা আপনি বলছেন, মানুষ নির্বাচনের বর্জন করেছে, এটা অতি সত্যি কথা। হয়তো তাদের মধ্যে একটু ইয়ে আসতে পারে, হতাশা, যে এত কিছু হলো, রাজনৈতিক সংগঠনগুলো এত আন্দোলন করলো, সরকারের বাইরের এত চাপ, তারপরেও এরা তো টিকে যাচ্ছে। দেখেন, আমরা এই যে ভোটের পরে মানুষ যে ভোট দিতে যায়নি, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আমাদের দলের থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, লিফলেট বিতরণ, এবং মানুষকে অভিনন্দন জানিয়ে জনগণের কাছে আবার ফিরে যাওয়া দলকে, যে না, আপনারা যে কাজটা করেছেন আমরা আপনাদের মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং দেশের স্বার্থে আপনারা সঠিক কাজটি করেছেন। আমরা এই কাজটি করতে যে, আমি আজকেও আমরা অসংখ্য জায়গায় গণসংযোগ করেছি, আমি নিজেও করেছি। আজকে রিপ্লাইটা দেখেন, মানুষ বলছে, সাধারণ মানুষ, যে ভাই, আমরা মনে একটু কষ্ট পেলেও আমরা আশাবাদী যে এই সরকার টেকবে না, এবং আমরা আপনাদের কথায় সাড়া দিয়েছি, আপনারা আবার আজকে এসছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত একটা অবস্থা, এবং তারা বলছে যে ভাই, আরো জোরে সোরে কিছু করেন, আমাদের যদি কোনো কষ্টও হয় তাও আপনারা আরেকটু এগোনোর ব্যবস্থা কুতুবুদ্দিন করেন। আহমেদ ভাই, এই যে এই প্রতিক্রিয়াগুলা কুতুবুদ্দিন আহমেদ কিন্তু, ভাই, আমি একটু ইনপুট জি, দিই, আপনার সাথে যোগ করি। আপনি যখন বলছেন, ঠিক এই মুহূর্তে মঈনুদ্দিন নামক একজন দর্শক দেখছেন, আপনার এই বক্তব্য শুনছেন। মঈনুদ্দিন, উনি আসলে বলছেন যে আমরা তো আপনাদের সহযোগিতা করেছি সাধারণ মানুষ, কিন্তু এখন আপনারা কি করবেন? এই মানে এই আচ্ছা ফাইন, মঈনুদ্দিনদের মতো
মানুষ যারা। আচ্ছা, এই 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 ক্ষেত্রে আমি বলি, আজকে আমি জি জি। নিজে লিফলেট বিলি বিতরণের সময় অনেকেই জিজ্ঞেস করেছে যে ভাই কবে আমরা ফল পাবো। আমি তাদেরকে বললাম যে দেখেন, গণতন্ত্রের লড়াই এটা অনেকটা, এবং অধিকারের লড়াই এটা অনেকটা ইমান রক্ষার মতো। ইমান ঠিক রাখতে হলে যেমন প্রতিনিয়ত হচ্ছে নফসকে কন্ট্রোলে রাখতে হয়, প্রতিনিয়ত চর্চার বিষয়, এটা কিন্তু একদিনের ব্যাপার না। তো এটা সমাজে যদি যেও লাগে, তো গণতন্ত্র এবং মানুষের অধিকার, এটা এই আন্দোলন, এই দাবি, এই লড়াই সংগ্রাম, এটা কিন্তু সারা জীবন অব্যাহত থাকে। তা আপনারা যে কষ্টটা করেছেন, ইনশাল্লাহ এর ফল আপনারা পাবেন। কারণ আমরা কিন্তু জনগণকে ছেড়েও যাইনি, আমরা মাঠের থেকেও উঠে আসিনি। কাজে আপনারা হতাশ হওয়ার কিছু নেই। মানুষ সঙ্গে সঙ্গে বলছে যে না ঠিক আছে ভাই, আমরা আশাবাদী। এবং আমরা মানুষকে এটাই বুঝাচ্ছি যে আমাদের যে লড়াই সংগ্রামটা কি। এটা আগে কিন্তু দেখেন মানুষ বুঝতো না যে কি রাষ্ট্রের মালিক জনগণ, এই কথাটা আগে মানুষ অতটা গুরুত্ব দিত না। আমরা যে নতুন কথা বলা ধরলাম যে রাষ্ট্রটাকে হাতে ফিরিয়ে দেওয়ার মানুষের ভোটের অধিকার ফেরার, এই কথাটা এখন কিন্তু যেহেতু অধিকারের লড়াই, মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, রাষ্ট্রমতের লড়াই, রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্রে পরিণত করার লড়াই, এটা একদিনের ব্যাপার না, এটা চলতেই থাকবে। হ্যাঁ, রেজিম হয়তো আমরা এই তবে হাসিনা তো সুখে নেই, দেশে আবার 5 বছরের স্বপ্ন দেখে, সে নিজেও জানে। এবং সারা দেশের মানুষ যেভাবে দেশের অর্থনৈতিক অবস্থা, মানুষ আইন শৃঙ্খলা বিচার। দুঃখিত দর্শক, আহ, যান্ত্রিক ত্রুটির কারণে জনাব কলিমুদ্দিন আহমেদ ভাই, কুতুবুদ্দিন আহমেদ ভাই, আপনার মাইক্রোফোনটি একটু অন করুন। কুতুব ভাই, আপনার মাইক্রোফোনটি একটু অন করুন। শোনা যায় ভাই? হ্যালো ছাদ সাহেব, হ্যাঁ, বলা শুনছেন? যাচ্ছে। হ্যাঁ, আমি শুনছি, আমরা শুনছি। আচ্ছা, হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম আর কি, তা এখন এই জিনিসগুলা মানুষের হতাশা ইনশাল্লাহ থাকবে না। থাকবে না এই কারণে যে যেহেতু আমরা প্রতিনিয়ত এই মানুষের অধিকার ফেরানোর যে চর্চা, এটা আমরা অব্যাহত রেখেছি। মানুষের দ্বারাই আমরা যাচ্ছি। হ্যাঁ, অনেক সমস্যা আছে, অনেক প্রতিকূলতা আছে, হামলা মামলা। আমাদের এমন কোন বিএনপির নেতা কর্মী নেই যে তার অসংখ্য মামলার সে শিকার নাই। এই যে 28 তারিখ পরের থেকে দেখেন কুষ্টিয়াতেই, শুধুমাত্র কুষ্টিয়া সদরে 14টা মামলা, শুধু এই সদরের ইয়েতে বলছে। আর সারা জেলা মিলে তো আরো অসংখ্য মামলা, এবং প্রত্যেকেই আমরা একাধিক মামলার, কেউ 4 দিয়ে 5টা 6টা এরকম মামলার আসামি। পূর্বের মামলা তো অসংখ্য মামলা আছে, অনেক মামলা ট্রায়ালে চলে গেছে। তারপরেও কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা এ ব্যাপারে মোটেই মনক্ষুণ্ণ না, হতাশও না। তাদেরকে আমরা, আমাদের কর্মীদের আমরা আজকে এই গণসংযোগে যাওয়ার পরে যখন আহ্বান জানাই, তারা আসে বলে যে ভাই আমাদের নিয়ে চিন্তা করবেন না, নেতা আমাদের নিয়ে ভাববেন না, আমরা আছি, যখন ডাকবেন আমরা আছি, যত কষ্টই হোক। সেই হিসাবে আমার ধারণা যে আমরা আশাবাদী, আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। জি। বলছি, বক্তব্য কি জনাব একবারই কুতুব শেষ ভাই, না পরে আরো কোনো কথা হবে? আরো আরো অনেক মূল্যবান আলোচনা শুনবো, আপনি আমাদের সাথে থাকুন। জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাই, আপনি তো কুতুব ভাইয়ের আলোচনা শুনলেন। আমি দুইটি জিনিস আপনার নজরে আনতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই। যেমন এই একতরফা ভাবে একটি নির্বাচন করে ক্ষমতাসীন যারা এই ক্ষমতায় নতুন করে আবারও আসীন হলো, সেই দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন বিএনপির এখন 5 বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। আর একই সঙ্গে আপনার সুনামগঞ্জের একজন দর্শক এখানে আমাদেরকে একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন সুনামগঞ্জবাসী জনাব কলিমুদ্দিন মিলন ভাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি আমাদেরকে নিয়ে সুন্দর সময়ের দিকে এগিয়ে যাবেন, এরকম একটি কথা লিখেছে। তো এই যে সাধারণ মানুষের যে এই যে আগ্রহের জায়গাটা, এবং যে
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্য আপনি মূল্যায়ন করে আপনার মানুষদেরকে কি বলবেন? আপনি দুটি বিষয় এখানে উত্থাপন করেছেন। ওই যে জনাব ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন, উনারা তো একটি নষ্ট রাজনীতির নষ্ট উদাহরণ। বাংলাদেশের জনগণকে সকল অধিকার বঞ্চিত করে একটি তাবেদার রাষ্ট্র, এখানে কোনো প্রতিবাদ করার কিছু নাই। কারণ ওনাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলেন যে আমরা বলে এসেছি যাতে আমাদেরকে আরেকবার রাখে। ওবায়দুল কাদের সাহেব তো অনেকবারই বলেছেন যে সব ঠিক হয়ে গেছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। এই সমস্ত কথার কোনো গুরুত্ব নাই। এক ধরনের সার্কাসের ক্লাউনের মতো জনগণ দেখে। এটা আমার কথা বলছি না, আপনি সারা দেশে সাধারণ মানুষ জিজ্ঞেস করলে ওনাদের এই সমস্ত কথাবার্তাকে মোটেই কোনো আমলেও নেন না এবং হাস্যকর মনে করেন, কোনো কোনো ক্ষেত্রে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। আমরা মনে করি যে তারা একটি, আমার কুতুব ভাই ব্যাখ্যা দিয়েছেন 14-18 এবং 24-এ তারা যে জনগণ এবং বাংলাদেশের উপরে যে নির্যাতন চালিয়ে ক্ষমতা থাকার জন্য প্রয়াস চালাচ্ছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 7 তারিখে তথাকথিত ডামি প্রহসন, 9 তারিখে মানে শপথ, 10 তারিখে বা এরকম সময়ে মন্ত্রিসভা, এই সকল কিছুই উদ্ভট এবং অস্বাভাবিক। আমরা মনে করি যে কেন যত দৃঢ়, বলেন কিছু বলছিলেন? বলছিলাম আপনার কাছে অস্বাভাবিক মনে হলো কেন? অবশ্যই অবশ্যই, এটা আসলে আমরা সারা দেশের জনগণ, আপনি আমি সারা দেশের জনগণ, ইভেন ইভেন তাদের দলের লোকজনও মনে করে যে এটি জনগণকে বঞ্চিত করে একটি প্রহসন। প্রহসন শব্দটার চেয়ে আরো কঠিন শব্দ ব্যবহার করা যেতে পারে। তো এই প্রহসন, এই নাটক, এই সকল কিছুই তো বিশ্বাসযোগ্য নয় এবং জনগণ বিশ্বাসও করে না। আসলে আমি কোনো দলের হিসাবে বলছি না, সারা দেশের মানুষের মধ্যে কি পরিমাণ ক্ষোভ এবং এই ধরনের 7 তারিখের যে প্রহসন, এই ধরনের ক্ষোভ তাদের প্রতি আপনি আসলেই সত্যিকার অর্থেই সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। মানে এই যে ভোটের সংখ্যার কথা তারা বলেন 41%, এই সমস্ত হাস্যকর বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন, সবাই জানেন, ভাইরাল হয়েছে যে এই ইন্তেকাল আউয়াল সাহেব, তো উনি নিজেই বলছিলেন 27%, পাশে থেকে সচিব বলছেন না না 40%, তো পরে বলছেন না না হয়তো 40%, এখন বলছেন আমি ওই সময় ঘুমিয়ে গেছিলাম। নির্বাচনের দিন নাকি তিনি ঘুমিয়ে গেছিলেন না। সার্কাস, কত ধরনের তামাশা জনগণের সামনে এরা উদ্ভট ভাবে উপস্থাপন করছে। 41.8%, সারা বাংলাদেশে কোথাও কোথাও 2 থেকে 5 থেকে 7%-এর বেশি ভোট হয় নাই। একটা লক্ষ্য করবেন যে আমাদের এই সিইসি, তথাকথিত সিইসি বলছেন 41.8%, যদি কেউ পারলে চ্যালেঞ্জ করেন। আমি আপনার এই বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আজকের এই আলোচনার পক্ষ থেকে আমি খুব সহজে একটি চ্যালেঞ্জ উনাকে করতে চাচ্ছি। বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, জেলা আছে, এখান থেকে আপনি 15-20টা স্যাম্পল সেন্টারের ভোটের মুড়ি বই আপনি আনেন। নিশ্চয়ই একজন ভোটার যখন যান, তার স্লিপ দেওয়ার সময় এখানে ভোটের মুড়ি বইতে একটা টিপসই দিতে হয়। বিষয়টা ক্লিয়ার হন। আমরা বলি যে প্রত্যেক বিভাগ থেকে 10-12টা স্যাম্পল নেন, স্যাম্পল নিয়ে আমরা টিপসই মিলিয়ে দেন আমাদেরকে।
ধরে নিলাম ভুল ভুয়া এগুলো টুকটাক হয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করি 70 থেকে 80%, 85%, 90% টিপস মিলাইতে পারবো। আমরা সিলেট, আমি সিলেট বিভাগেরও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। সুনামগঞ্জ জেলা এবং সিলেট বিভাগে, সিলেট শহরে তো সারাদিন কোনো ভোট হয় নাই। কিছু কিছু ছেলেপেলেরা দাঁড়ায় থাকতো, সাংবাদিকরা চলে যাওয়ার পরে এরাও চলে যেত, এবং মিলন ভাই, সেখানে 52% ভোট দখল হয়েছে। 7 তারিখের সুতরাং আলোচনা, আমরা চ্যালেঞ্জ করি। মিলন ভাই 7 তারিখের বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আম, এবং কুতুব ভাই এবং আপনি, আপনাদের দুইজনকে যদি আলোচনা করতে বলা হয় তাহলে অন্তত 3-4 ঘন্টা টানা আলোচনা করতে পারবেন আমি আপনাদের। এখন আমি এখন ওই যে সুনামগঞ্জের যিনি বলছেন যে এখন করণীয়, এখন জি, আমরা মনে করি যে ওনার নাম মঈনুদ্দিন, উনি এই বিষয়টি জানতে চেয়েছেন যে কি করণীয়। আমরা, যে আমি এই পয়েন্টটাতে আসছি, এই এই মঈনুদ্দিন সিরাজ পয়েন্টটাতে আসছি, এই থেকে। পয়েন্টটাতে, যে এই পয়েন্টটাতে আসছি, বাংলাদেশের মানুষ তার অধিকার হারিয়ে ফেলেছে, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার হারিয়ে ফেলেছে, বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের জনগণের কষ্টার্জিত উপার্জন, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে অবৈধভাবে, অবৈধ সরকার তার লোকজনরা লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের লোকজন দ্রব্যমূল্যের কষাঘাতের দিশেহারা, শ্রমিকরা দিশেহারা। এরকম একটি অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা জবাবদিহিতামূলক সরকারের জন্য জনগণের ভোটে যাতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জনগণ ভোট দিয়ে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে পারে, এই জন্যই জনগণ আন্দোলন করছে। আমরা হয়তো আন্দোলনের ডাক দিয়েছি, জনগণ এটাতে সম্পৃক্ত হয়ে এখানে সম্পৃক্ত হয়েছেন এবং এখানে একাত্মতা ঘোষণা করেছেন। এখন এই এই 7 তারিখের পরে আমরা মনে করি যে জনগণের এই আকাঙ্ক্ষা এখনো তীব্র, আমরা বিভিন্ন জায়গায় গেলেও এখনো তীব্র। সুতরাং আমরা যদি সুনামগঞ্জের প্রেক্ষাপটেও ধরি, শত শত নেতাকর্মী জেলে, আমাদের গুলিবিদ্ধ অনেক নেতাকর্মী আছেন, বাপ্পি নামক একজন চোখ হারিয়েছেন। আমাদের এই আন্দোলন তো থেমে যায় না, আমরা অবশ্যই অভিষ্ট লক্ষ্যে পৌঁছবই। এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জনগণ প্রস্তুত। আমরাও প্রয়োজনীয় সকল আন্দোলন সংগ্রামে কর্মসূচি, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, এবং আমরা সেগুলা বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা গত 2 দিনও আছে, ভবিষ্যতেও কঠোর কর্মসূচি আসবে, জনসম্পৃক্ত কর্মসূচি এবং জনবান্ধব কর্মসূচি আসবে। সেই কর্মসূচিতে সারা দেশের মতো সুনামগঞ্জ জেলার নেতা কর্মী সবাইকে নিয়ে আমরা জনগণকে সাথে করেই আমরা সেই কর্মসূচি এগিয়ে নিয়ে যাব, এবং আমরা একথা বলতে পারি যে আমরা বিজয় অর্জন ছাড়া ঘরে ফিরে যাব না, এবং ইনশাআল্লাহ বিজয় অর্জনের অধিকাংশ পথ আমরা অতিক্রম করে ফেলেছি। জি বলুন, কিছু বলতে চাইছেন? আবারও আসবো আপনার কাছে। কুতুব ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আপনি তো মিলন ভাইয়ের আলোচনা শুনলেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না করে মিলন ভাই তো ঘোষণাই দিলেন যে ঘরে ফিরবেন না। তো সাধারণ মানুষ তো আপনাদের দিকে তাকিয়ে আছে এবং এই বিগত আন্দোলনে প্রচুর নেতাকর্মী এবং রাজনীতির বাইরেরও কিছু সাধারণ মানুষকে আমরা দেখেছি যে ঘর ছাড়া হয়ে গেছে নির্যাতন নিপীড়নে। আপনি দেখেছেন যে আমাদের এই গত 1 মাসে জেলখানায় 11 জনের মতো জেলখানায় মারা গেছে, এদের অনেকের পায়ে ডান্ডা বেরি পড়ানো ছিল নেতাকর্মী। এই পরিবারগুলো তো অসহায় হয়ে যাবে। এবং এটা দেখে কি আপনার কাছে মনে হয় যে সাধারণ নেতাকর্মীদের মধ্যে কিছু ভীতি কাজ করতে পারে, বা তারা মন খারাপ করতে পারে, বা তারা মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে, না এটিকে কেন্দ্র করে আসলে অন্য ধরনের, ভিন্ন ধরনের কোনো স্পার্ক হয়ে যেতে পারে? আপনি কি মনে করেন কুতুব? না, বিষয়টা ওভাবে রাজনৈতিক দলের কর্মীদের ওইভাবে তো চিহ্নিত করার কোনো সুযোগ নেই। বরঞ্চ এই জিনিসগুলা যা ঘটছে, এই যে মানবাধিকারের চরমতম লঙ্ঘন, যে একটা মানুষ মারা গেছে তখনও তার পায়ে ডান্ডা বেরি, এতে কিন্তু নেতাকর্মীরা কখনোই হতাশ হয়নি, বরঞ্চ দ্রোহের আগুন তাদের অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। আগুন। যে এই থেকে মুক্তি পাওয়া ছাড়া
আজ হোক কাল হোক আমাদের ধীরে ধীরে সবাইকে এই পরিণতি ভোগ করতে হবে। এই বোধটা বরঞ্চ আমাদের নেতা কর্মীদের মধ্যে আরো দৃঢ়ভাবে জাগ্রত হচ্ছে। কাজেই হতাশ হওয়ার কোনো বিষয় বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতন কোনো ইয়ে না, কারণ একটা রাজনৈতিক কর্মীরা তো যত জুলুম হবে, যত নির্যাতন হবে, তাদের মধ্যে তত জেদ আসবে, তত এগিয়ে যাওয়ার স্পৃহা জন্ম নেবে। কাজে আমরা মনে করি না যে এই সমস্ত নির্যাতন, নিপীড়ন, মামলা, জেলখানায় রাখা ও মানবাধিকারের চরমতম লঙ্ঘন করা, এতে আমাদের দলের সাধারণ নেতাকর্মীদের মনোবল ভঙ্গ হওয়ার ন্যূনতম কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। জি, আমি ছোট ভাই, একটু বলতে চাইছিলাম যে আপনাকে আরেকটু উদাহরণ, আরেকটা হ্যাঁ, বিষয় জানতে চাই। আমি একটা সেটি হচ্ছে যে আপনার কথার প্রেক্ষিতে একটা উদাহরণ দিতে চাই আপনার কাছে। প্লিজ, হ্যাঁ, প্লিজ। এখন ভীতিজনক ভীতি সঞ্চার হয়েছে কিনা, মোটেও না। আমি আপনাকে বলি বাস্তব সত্য ঘটনা। আমি যদি এখন সুনামগঞ্জের প্রেক্ষাপটেও বলি, সুনামগঞ্জে এই এই যে এই আন্দোলনের সময়, মানে যখন তফসিল ঘোষণা হয়েছে পর থেকে যে আন্দোলন, এই আন্দোলনের সময় একদিন 248 রাউন্ড গুলি সুনামগঞ্জের পুলিশ বাহিনী আমাদের নেতা কর্মীদের উপর করেছে, এবং 50-60 জন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে, এক একজনের শরীরে ঝাঁঝরা হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই ওই এলাকার মা বোনেরা নিজেরা ব্লেড দিয়ে কেটে গুলি বের করে দিচ্ছেন, এবং আশ্চর্যজনক ভাবে এর পরবর্তী কর্মসূচিতে এই গুলিবিদ্ধ নেতা কর্মীরা এবং ওয়ারেন্ট ভুক্ত এফআইআর নেম নেতা কর্মীরা সাহসের সাথে জেলার শহরে এবং সর্বত্র সাহসের সাথে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এবং আমি এখানে কোনো ইয়ে দেখি না। আমিও যেদিন 16ই ডিসেম্বরে, আমাদের তো বুঝেনি, আমাদের তো মামলা হয়ে গেছে অনেক, তো 16ই ডিসেম্বরের বিজয় দিবসের মিছিলে সরাসরি সামনে থেকে আমরা, যেহেতু সভাপতি সেক্রেটারি সাহেব, আমার সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ আমরা সরাসরি নেতৃত্ব দিয়েছি পুলিশের সামনে। পুলিশ গ্রেফতার করতে চাইলে পার্শ্ববর্তী একটি এলাকার মহিলারা আমাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে, এটা একটা মানে এটা তুলনাবিহীন জনগণের সহযোগিতা। এই সহযোগিতা ফলে আমি ভীতিজনক মনে করি না। আমি দেখেছি যে মামলায় যারা আছেন, এমনকি 1.5-2 মাস জেল খেটে বেরিয়েছেন, পরবর্তী দিনে তিনিও আবার সেই আন্দোলনের কর্মসূচিতে আছেন। সুতরাং আমি মনে করি যে কোনো অবস্থাতেই ভীতিজনক পরিস্থিতি না। আর জনগণের অংশগ্রহণ, জনগণের সহানুভূতি আমরা অভূতপূর্ব ভাবে আমরা লক্ষ্য করছি। ইনশাআল্লাহ হতাশ হওয়ার প্রশ্নই আসে না। আমরা আন্দোলনের সফলতার অনেক অনেক দূর পর্যন্ত আমরা অতিক্রম করেছি। সারা দেশের মানুষের সিংহভাগ 85%, 90% মানুষ আমাদের পক্ষে। আমি একটা আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। ইসলামপন্থী কয়েকটি বড় রাজনৈতিক দলও এই শত প্রলোভন এবং শত নির্যাতনের মুখেও তারা অংশগ্রহণ করে নাই। এবং আরেকটি জিনিস লক্ষণীয়, আমাদের দলের নেতা সর্বোচ্চ নেতৃবৃন্দদেরকে মামলায় আবদ্ধ করে সাজা দিয়ে, অনেক সাজা হয়েছে আপনারা জানেন, এই 1-1.5 মাসের মধ্যে সাজা দিয়েও আমাদের দলের মধ্যে বিন্দু মাত্র অনাগ্রহ বা আন্দোলন থেকে সরাতে পারি নাই। সুতরাং আমরা মনে করি যে আন্দোলন এবং আমাদের লক্ষ্যে পৌঁছার অনেকাংশেই আমরা অতিক্রম করে ফেলেছি। বাকি অংশ অতিক্রম করে বাংলাদেশের বিজয় ইনশাআল্লাহ সবাই মিলে আমরা সেই বিজয় অর্জন করব। আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে বিষয়টি, সেটি হচ্ছে যে অসহযোগ আন্দোলন তো প্রত্যাহার হয়নি, অসহযোগ আন্দোলন তো এখনো চলছে। তো জি, এখনকার চলেন। অসহযোগ আন্দোলনের আম, আম, এই আন্দোলনের স্টাইলটা কি, এখন কিভাবে সাধারণ মানুষ অসহযোগ আন্দোলনের অংশ হবে? এখন খুব সুন্দর। গত 2 দিন গত দুই এটা দিন কি আমরা আমাকে? লিফলেটের মাধ্যমে দলের পক্ষ থেকে জনগণকে ধন্যবাদ জানাইছি এবং চলমান আন্দোলনে
আমরা সফলতা অর্জন করার জন্য আমরা প্রয়োজনীয় সকল আন্দোলন সংগ্রামে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। আপনি জানেন যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিষয়গুলি পর্যালোচনা করছে এবং সর্বোচ্চ নেতৃত্ব ওনারা জেলা, উপজেলা, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, বিভাগ সব জায়গায় এবং পেশাজীবী নেতৃবৃন্দ সব জায়গায় সাথে কন্টিনিউয়াস আলোচনা করছেন। যে প্রশ্নটি আপনারা করেছেন, আপনি করেছেন যে পরবর্তী করণীয় সম্পর্কে একদম তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিভিন্ন আমার কিন্তু আপনি হয়তো একেবারে মানে ছোট করে ফেলেছেন। অসহযোগ আন্দোলন তো এখনো চলছে, অসহযোগ কর্মসূচি তো চলছে। আমি সেটাই পয়েন্ট, অংশ হবে সাধারণ মানুষ বা নেতা কর্মীরা, তারা এখন কি করে অসহযোগের অংশ হবে সেই জায়গাটি আমাকে বলছেন? আমাকে কুতুব ভাই, কথাটাই বলতে চাইছি যে এই বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করার জন্য একদম সামনের সকল লেয়ারে, সংগঠনের সকল লেয়ারে আমাদের এই আলোচনা চলছে। অবশ্যই এখন এই যে অসহযোগ আন্দোলন চলছে, এখন কোন প্রক্রিয়ায় এবং কোন স্তরে বাকি আন্দোলন চালিয়ে যাওয়া হবে, শীঘ্রই আমাদের সকল পর্যালোচনার শেষের দিকে শীঘ্রই আমরা আমাদের দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে জনগণের সামনে দল উপস্থাপন করবে। এবং আপনি লক্ষ্য করেছেন অন্যান্য রাজনৈতিক দলের সাথেও এই আলোচনা চলছে, পেশাজীবীদের সাথে। আমরা শীঘ্রই, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন প্রথম আমরা 2 দিন গণসংযোগ করেছি, ধন্যবাদ দিয়েছি আমরা সারা দেশে, এবং পরবর্তী করণীয় সম্পর্কে 2-1 দিনের মধ্যেই দলের সকলের আলোচনা চলছে। দলের শীর্ষ পর্যায় থেকে অবশ্যই এ বিষয়ে দেশকে এবং জনগণকে অবহিত করা হবে। জি, মিলন ভাই, কুতুব ভাই, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ দিকে একেবারে টু দি জি পয়েন্টে আমরা হ্যাঁ, সে বিষয়টি হচ্ছে এই বিষয়ে কিছু বলবো নাকি? ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিষয়টি সেটি হচ্ছে যে অসহযোগ আন্দোলন চলছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে কর্মসূচি চাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, কারণ বিভিন্ন জি মাধ্যমে সাধারণ মানুষের কিছু ভয়েস কিন্তু আসছে, তারা কর্মসূচি চাচ্ছে। এবং দলের যে নেতা কর্মী যারা রয়েছে, বিশেষ করে তৃণমূলের যে নেতা কর্মী রয়েছে, তারা এখনো কিন্তু অনেকে বাড়িতে থাকতে পারছে না, অনেকে জেলখানায় আছে, দীর্ঘদিন যাবৎ জেলখানায় আছে, এবং যারা বাইরে আছে তারাও কিন্তু একটা গ্রেপ্তার আতঙ্ক নিয়েই ঘুরছে এই মুহূর্তে। কোন ধরনের আন্দোলনের পরামর্শ আসলে সাধারণ মানুষ দিচ্ছে? সাধারণ মানুষ কেমন আন্দোলন চাচ্ছে? যে কুইক সলিউশন যেটাকে বলে, যে দ্রুত সমাধান সাধারণ মানুষ। আচ্ছা, ঠিক আছে, আমি আমি চেষ্টা করব খুব খুব সংক্ষেপে আপনার উত্তর বা বিষয়টা একটু ক্লিয়ার করা। দেখেন, অসহযোগের কথা আপনি বলেছেন, অসহযোগ আন্দোলন চলমান, নিশ্চয়ই অসহযোগ আন্দোলন চলমান। আপনার প্রেক্ষাপটটা বুঝতে হবে যে এটা একটা বল প্রয়োগ করে রাষ্ট্রের সমস্ত অর্গানকে নিজের মতন সাজিয়ে নিয়ে একটা রাষ্ট্রটাকে নিজের জমিদারি ভেবে একটা সরকার পরিচালিত হচ্ছে। এবং তারা কি করেছে দেখেন, তারা গণতন্ত্র আস্থা করে নিক্ষেপ করেছে, ন্যায় বিচার শেষ করে দিয়েছে, সামাজিক মূল্যবোধ বলতে কিচ্ছু নেই, ধর্মীয় মূল্যবোধও আজকে ঝুঁকির মধ্যে ফেলেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, অর্থনীতি ভগ্ন দশায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। আবার সবচেয়ে ঝুঁকি কি জানেন? এই যে তাদের এই অবৈধ ক্ষমতা চিরস্থায়ী ধরে রাখার জন্য তারা যে সবচেয়ে বাংলাদেশকে নিয়ে যে জুয়াটা খেলছে, সেটা হচ্ছে তাদের দরকার কিছু প্রভু। সেই সব প্রভুদের আশীর্বাদ নিয়ে টিকে না ছাড়া তো টিকে থাকার কোনো সুযোগ নেই। জনগণ তাদের চায় না, রাষ্ট্রের কোনো মানুষ তাদের চায় না, ইভেন কি যারা সচেতন গণতান্ত্রিক শক্তি পৃথিবীতে তারাও তাদের চায় না। চাই তাদের প্রভুত্ব স্বীকার করে নিচ্ছে এই সরকার, যাদের এই রকম এক পেশে কিছু সরকার বা কিছু রাষ্ট্র। এই জায়গায় আমাদের সবচেয়ে ঝুঁকিটা দেখেন, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা পর্যন্ত আজকে তারা ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে এই টিকে থাকার জন্য শুধু। কারণ আজকে আমি নাম বলতে চাই না, যে সমস্ত দেশগুলো আগ বেড়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের ব্যবস্থাপনা তো আপনি জানেনই। তা যখন এই কাজটা করছে, আমাদের তো এখন মক্ষম সময় জনগণকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এবং আমাদের হাতে সমস্ত উপাদান এখন বরঞ্চ বিদ্যমান, যে এই দেশটা শুধু সব দিক দিয়ে ধ্বংসই না,
যে কষ্টার্জিত আমাদের অর্জন, এই স্বাধীনতা, অসংখ্য প্রাণের বিনিময়ে সেই স্বাধীনতা আজকে তাদের শুধুমাত্র ক্ষমতার লিপ্সা পূরণ করার জন্য তারা ঝুঁকির মধ্যে ফেলেছে। এই কথাটা আমাদের প্রমাণ করার যথেষ্ট যেহেতু উপাদান আছে, কাজেই অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য জনগণকে সচেতন করা বা জনগণকে বোঝানোর অবস্থা আমাদের ইনশাল্লাহ আছে। আর এখন যে কথা বলছেন, এখন আন্দোলন, অবশ্যই আন্দোলন, আমরা মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, যে আন্দোলনটা এমন হওয়া উচিত এখন যে যে আন্দোলনের সাথে অবশ্যই জনগণের একটা সম্পৃক্ত থাকতে হবে, এবং একই সাথে আমাদের এই দীর্ঘ লড়াই, এই লড়াই, জি, হ্যালো, 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 কর্মসূচি অব্যাহত আছে। হ্যাঁ, নতুন নতুন কর্মসূচির ব্যাপারে নতুন, আমরা মনে করি নতুন কর্মসূচি এখন জনসম্পৃক্ততামূলক যে কর্মসূচিটা চলছে, এটা চলতে থাকবে। জনগণকে বোঝানোই এখন মেন দায়িত্ব, এবং মানুষ এমনি বুঝে আছে। আর বর্তমান প্রেক্ষাপটে লুটেরা সরকার কিছু করতে পারবে না, জনগণকে দিতে পারবে না। কাজে আমরা যদি মানুষকে উদ্বুদ্ধ করি, সেই সাথে আমরা রাজনৈতিক সংগঠনগুলো যদি ইমান মন ঠিক রেখে ওই দীর্ঘ লড়াই সংগ্রামে আরো নতুন উদ্যমে, আমরা তো হারানোর আর কিছু নেই, বহু কিছু আমরা হারিয়েছি, বহু কিছু আমাদের নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, কিন্তু এখন বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু অর্জন করে ধরে রাখতে হলে আমাদের পথে নামতে হবে। আমার বিশ্বাস এই পর্যন্ত আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে, মুন্সিয়ানার সাথে এ যাবৎ পর্যন্ত কর্মসূচি প্রণয়ন করছেন এবং দিচ্ছেন, মানুষ সেগুলা গ্রহণ করছে। আমার বিশ্বাস সবকিছু বিবেচনায় নিয়ে উনি নতুন একটা কর্মসূচি দেবেন, এবং আমরা ইনশাল্লাহ সেই কর্মসূচি নিয়ে অতীতে যেভাবে এগিয়ে গিয়েছে আগামীতেও এগোতে পারবো বলে আমার ধারণা, এবং আমাদের সক্ষমতার পুরোটা দেবার চেষ্টা আমরা অবশ্যই করব। কুতুব ভাই, আপনাকে ধন্যবাদ। মিলন ভাই, কুতুব ভাইয়ের আলোচনা শুনলেন, নতুন যে কোনো ধরনের কর্মসূচি আসলে সেটি সফল করবার জন্য নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছে। আপনার কি মনে হয় যে সাংগঠনিক যে এখন যে কাঠামো, সেই কাঠামো যে কোনো শক্ত আন্দোলন সফল করবার জন্য যথেষ্ট? না নতুন কোনো আপনার কাছে কি মাঠে কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সাজেশন মনে হয় কর্মীদেরকে চাঙ্গা করবার জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনি আপনার সুনামগঞ্জবাসীকে কি বলবেন, সাধারণ মানুষগুলো? মিলন ভাই। আমরা আমরা এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এই ধাপের আন্দোলনকে সফল করতে হলে, জনগণকে সাথে নিয়ে সফল করতে হলে সাংগঠনিক বিষয়গুলি যত্নবান হওয়া দরকার। এরকম একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা অতিবাহিত করেছি এই সময়গুলো। এখন আমরা এগুলো রিভিউ করছি, কোথাও কোনো দুর্বলতা আছে কিনা, এবং কেন্দ্র আমরা কেন্দ্রের সাথেও সর্বাত্মক যোগাযোগ রাখছি। এই সমস্ত রিভিউতে কোনো দুর্বলতা কোথাও দেখা দিলে সেখানে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক কর্ম স্টেপ আমরা নিতে পারছি, এবং এটা একটি চলমান ব্যবস্থাপনা। এবং আপনি যেটা বলেছেন এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে এই আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুম হুলিয়া সবকিছুর পরেও এখনকার যে নতুন যে কর্মসূচি, যেটাতে আমাদেরকে সফল হতেই হবে, এবং পরিস্থিতি সহায়ক, নেতাকর্মীরাও আগ্রহী, জনগণ সহযোগিতা করতে উন্মুখ হয়ে আছেন, এরকম পরিস্থিতিতে সাংগঠনিক কাঠামোর মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা এটা রিপেয়ার করার জন্য প্রয়োজনীয় দরকার হলে পার্টস বদল করে হলেও যাতে সচল রাখা যায়, এই ব্যাপারে আমরা কাজ করছি। এটা আপনার মাধ্যমে এবং আজকের এই সভার মাধ্যমে সারা জেলা এবং দেশের মানুষকে আমরা জানাতে চাই। আমরা পাশাপাশি যে সমস্ত নেতৃবৃন্দরা জেলে আছেন তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি, এবং তাদেরকে জামিনে বের করে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করছি অত্যন্ত যত্ন এবং খুব নিবিড় ভাবে। এক্ষেত্রে আমাদের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরাও খুব পরিশ্রম করছেন, ইতিমধ্যে কিছু কিছু সফলতা আসছে। যে সমস্ত নেতৃবৃন্দরা হুলিয়া, আমরা সহ যারা হুলিয়াতে আছে, এখনো আপনার সাথে কথা বলছি, নিশ্চয়ই কোনো ওপেন বিষয় না, নিশ্চয়ই কোনো এক লোকায়ত জায়গা থেকেই কথা বলতে হচ্ছে। এই বিষয়গুলোকে আরো ইজি করার জন্য আমাদের
পাশাপাশি সকল কিছুর পাশাপাশি এই বিষয়গুলো আমাদের যে সমস্ত নেতা কর্মীরা জেলে আছেন, যাদের পরিবার অসুবিধায় আছেন, ওই সমস্ত খোঁজ খবর আমরা রাখছি। সুতরাং একটি নতুন আন্দোলনের নতুন অধ্যায় যাতে সফল হওয়া যায়, এই জন্য সাংগঠনিক এবং অন্যান্য যে লজিস্টিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে আমরা নজর দিচ্ছি। এবং আপনার কথাটা গুরুত্বপূর্ণ। এই এই যাত্রায় আমাদের সংগঠনের বিভিন্ন জায়গায় টায়ার ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, এই সমস্ত আমরা প্রতিনিয়ত যত্নের সাথে এবং খুব আন্তরিকতার সাথে পরবর্তী ধাপের আন্দোলনকে সফল করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, এবং এই ব্যাপারে সকলে আমরা ঐক্যবদ্ধ, এবং আমরা যাতে আরো বেশি ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ধন্যবাদ। কুতুব ভাই, একেবারে শেষ প্রশ্ন। জি আপনি 10 সেকেন্ড, 10 সেকেন্ডে, একেবারে 10 সেকেন্ডে, আমরা অনুষ্ঠানের শেষ জি পর্যায়ে। বলেন। কুতুব ভাই, মানুষ মানুষ কিন্তু আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আপনাদের আহ, দাবি আদায় করে দিয়েছে। সাধারণ মানুষের কাছে যে দাবিটি নিয়ে গেছিলেন, সে দাবিটি পূরণ করেছে জি সাধারণ মানুষ। আপনারা কতটুকু দৃঢ় এই সাধারণ মানুষকে তাদের দাবি পূরণ করে দেওয়ার জন্য? তাদের প্রতি আপনাদের বক্তব্য কি, এবং হোয়াট ইজ নেক্সট কমিটমেন্ট? জনাব কুতুব ভাই, কুতুব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত কুতুব ভাই, সংযোগটি হয়তো বা একটু দুর্বল আছে। মিলন ভাই, একই প্রশ্ন আপনার কাছে। করব একেবারে এবং তাদেরকেও আশ্বস্ত করতে চাই, আমরা তাদের অধিকার ফেরানোর এই আন্দোলনে আমরা সার্বক্ষণিক পিপল, আমরা আমাদের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বলতে আমরা বিএনপি নেতা সর্বোচ্চ পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসন মহোদয় থেকে সর্বনিম্ন পর্যন্ত উই আর কমিটেড, আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণ এবং দেশের প্রতি। ইনশাআল্লাহ শত প্রতিকূলতার মধ্যেও আমরা জনগণের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, দলের যে প্রতিশ্রুতি, আমাদের সকলেই এই প্রতিশ্রুতিতে আমরা এখনো অটুট, এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা আমাদের পথ থেকে ফিরে আসবো না। আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল লক্ষ লক্ষ নেতাকর্মী, নির্যাতিত থাকেও সংগ্রাম করেন এই নেতাকর্মীরা আছে। আমাদের সাথে আরো অনেক রাজনৈতিক দল আছে যারা একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ পেশাজীবীরা আছেন। আমাদের শ্রমিক, কৃষক এবং বিভিন্ন পেশার যারা আছেন তারা আছেন। আমাদের সাথে 100 বছরের বৃদ্ধ আছেন, আমাদের সাথে 18 বছরের তরুণ আছেন। সুতরাং ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশকে আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যত কিছুই করার দরকার ইনশাআল্লাহ আমরা করব, এবং আমরা মনে করি অবশ্যই আমরা জিতবো। টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের জনগণকে আমরা অবশ্যই বাংলাদেশকে ফিরিয়ে দিব, এতে জীবন পর্যন্ত দিতে আমরা প্রস্তুত আছি। মিলন ভাই, ধন্যবাদ। আহ, কুতুব ভাই, আপনি কি আমার প্রশ্নটি শুনেছিলেন, শুনতে পেরেছিলেন? কুতুব ভাই, হ্যাঁ, হ্যালো। একেবারে 10 আমি সেকেন্ডে আমি বলবেন। যেটা বলতে হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে, জনগণ যেভাবে অকুণ্ঠভাবে আমাদের পাশে আছে, ছিল অতীতে, আমরা পেয়েছি আমার নিজের জেলার সমস্ত জায়গার থেকে। আমরা আমরা এখন তো ওয়াদাবদ্ধ যে এই জাতিকে তাদের তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ হিসেবে ফেরত দেব। তা সেই লড়াইয়ে ইনশাআল্লাহ জনগণের সাথে কাছে আমরা আবার প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা অতীতে যেভাবে ছিলাম আমরা জনগণের পাশে আমরা থেকে এই লড়াই সংগ্রাম চালিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আপনাকেও ধন্যবাদ, আমার মিলন ভাইকে ধন্যবাদ। আপনার সাথে আপনাকে ধন্যবাদ। মিডিয়া সেলের সকল, যাই হোক, আজকে দেখা হলো। যেটুকু আপনাকে ধন্যবাদ। মিডিয়া সেলের সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে সহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলন সফল হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাবে।
এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।